আমি জীবনে কোনোদিন তো ওর কাছ থেকে কোনো কিছু চাইনি ভাইয়া। আমি মানে ও সে বললো যে আপনাকে মানে বাসায় দুজনকে হাতে নাতে ধরেছে, এটা তাহলে কেন বললো? এগুলো সম্পূর্ণ মিথ্যে কথা ভাইয়া, এগুলো সম্পূর্ণ মিথ্যে কথা। আপনি ওকে জিজ্ঞেস করবেন আমার ছেলের স্কুলের বেতন কত, ও বলতে পারবে না। আপনি জিজ্ঞেস করবেন আমার ছেলে টিচারের বেতন কত, ও টিচার রাখতে চায় না। কথা শুনেন। আচ্ছা, তাদের কাছ থেকে আপনি কি পেয়েছেন এখন পর্যন্ত? তার কাছ থেকে আমি কিছুই পাইনি। যে বাড়িটা, হ্যাঁ, ওই যে দিব্য ভিলা যেটা আপনার যেখানে, ওখানে এই বাড়িটা এখন কার নামে? আচ্ছা, এই বাড়িটা যখন ভাইয়া করা হয় তখন হচ্ছে বাড়িটা করতে লেগে টাকা পয়সা শর্ট পড়ে। তখন 10 লাখের মতন আমার 10 লাখের মতো ফিক্স ছিল, সেইটা আমি ভেঙে ফেললাম, লস দিয়ে ভেঙে ফেললাম, কারণ বাড়ি তো শেষ দিতে হবে। হ্যাঁ, তো তারপরে আমার মা পেনশনে গেল, জাহাঙ্গীরনগরে চাকরি করতো, তো ওখান থেকে পেনশনের টাকা দিল। আমার আব্বু পরবর্তীতে পেনশনে গেল, সেখান থেকেও টাকা দিল। আমার তখন গয়নাগাটি, তখন তার আমার ছেলের পায়ের অপারেশন বা আমাদের অপারেশনের কোনো গয়নাগাটি যা ছিল সেটা বিক্রি করলাম। বিক্রি করে সেই বাড়ির মধ্যে আমার দেয়া হলো। হ্যাঁ, মাথায় অত কিছু ধরেনি। আমার আত্মীয় স্বজন, আমার মা বোন সবাই বললো যে যেহেতু আমরা এতগুলো টাকা দিয়ে বাড়িটা কমপ্লিট করলাম, তাহলে কিছু তো অন্তত আমাদের মেয়েকে দাও। তখন আর কি ও নিজে থেকে দোতলার 2টো ইউনিট আমার নামে লিখে দেয়। কিছুদিন আগে সাভারের একটা ঘটনা সারা দেশ জুড়ে আলোচিত হয়, কিডনি ট্রান্সপ্ল্যান্ট নিয়ে। স্ত্রী কিডনি পেয়েও স্বামী পরকীয়া জড়িয়ে যায়। স্ত্রী টুনি ঘটনাটা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে, আর তাতেই উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। তবে এর কিছুদিন যেতেই আবার টুনির স্বামী তারেক একটা বক্তব্য শেয়ার করে একটা টিভি চ্যানেলে। এরপরই আসলে আবার তোলপাড় হয়। মানুষ কোনটা বিশ্বাস করবে, কোনটা করবে না, বিষয়গুলো কি একপাক্ষিক হয়ে যাচ্ছে কি না। অনেকে টুনির বক্তব্য জানার পর স্বামী তারেকের বক্তব্য জানতে চেয়েছিলেন যে এক সাইড দিয়ে আসলে তালি বাজে না, আমরা দুই পক্ষের কথাই শুনতে চাই। তো অবশেষে স্বামী তারেক স্ত্রীর বিরুদ্ধে আসলে পরকীয়ার অভিযোগ এনেছেন এবং ফলশ্রুতিতে এটাও বলেছেন যে তারেকের যেই একটি ইউনিট, 2 তলার একটি ইউনিট, সেটা টুনির নামে দিয়ে দিয়েছেন তিনি এবং টাকা পয়সাও দিয়েছেন। তো সব মিলে আসলে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে চাই। সরাসরি স্বামী তারেক যেই বক্তব্যগুলো দিয়েছেন সেটা আসলে টুনিকে জানানো হয়েছে, টুনি নিজেও শুনেছেন এবং টুনির বক্তব্যটা আমরা আসলে আপনাদের মাঝে তুলে ধরতে চাই। তাহলেই অনেক কিছু বেরিয়ে আসবে। সেই সাথে আরও অনেক তথ্য টুনি আমাকে দিয়েছে। তো সব মিলে আসলে সেগুলো আস্তে আস্তে আপনাদের সামনে তুলে ধরব। আপাতত তার স্বামী তারেক যেই বক্তব্যগুলো দিয়েছে সেই বক্তব্যগুলোর বিপরীতে যে টুনির যে ভাষ্য, সেটা টুনিকে আমি প্রশ্ন করেছিলাম এবং টুনি সেই উত্তরটা দিয়েছে। চলুন শুনে আসি। জি, আচ্ছা, আপনার হাজবেন্ড আপনাকে আপনার সম্পর্কে বলেছে, আমি পয়েন্ট টু পয়েন্ট বলি, নোট করে রেখেছি, যে টুনি তার বড় বোনের কারণে খারাপ হয়েছে, টুনি বড় বোনের কারণে সে পরকীয়ায় জড়িয়েছে। হ্যাঁ, মানে টুনির অনেক চাহিদা, তার চাহিদা আমি পূরণ করতে পারছি না। আপনার উত্তরটা কি? আমি জীবনে কোনোদিন তো ওর কাছ থেকে কোনো কিছু চাইনি ভাইয়া। আমি শুধু একটা জিনিস চেয়েছিলাম, যে একটু ভালো ব্যবহার আর একটু ভালোবাসা। এটা ছাড়া আমি কোনোদিন ওর কাছে কোনো কিছু চাইনি। আচ্ছা, কোনোদিন না। না, যেটা বলছে যে সে আপনার বড় বোনের স্ট্যাটাস চেঞ্জ হয়েছে, তাই আপনার স্ট্যাটাসও চেঞ্জ করা লাগবে। হ্যাঁ, তো 2006 সালে বিয়ে করেছে, বাচ্চা আছে, কিন্তু তারপরেই আসলে তার যখন কিডনির সমস্যা ধরা পড়ে, তারপরে আপনি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে জড়িয়ে যান, 2-3টা পরকীয়া করেন। আমার এলাকার মানুষও সবকিছু সবাই জানে যে আমি কতখানি কষ্ট করেছি। আমি বিউটি পার্লারের কাজটা শিখেছিলাম স্কুল লাইফে, আমি তখন থাকতে কাজটা করতাম। বিয়ের পরে আমাকে পুরোপুরি এই কাজটা করতে হয়েছে আমার ফ্যামিলির কারণে, যেহেতু ওর বিজনেসটাও 2 বছর পরে থেকেই ও করতে পারলো না অসুস্থতার কারণে। আমি অনেক কষ্ট করেছি ভাই। আমার এলাকার সমস্ত মানুষকে আপনি জিজ্ঞেস করলে সবাই এক নামে আমাকে চেনে, যে টুনি বিউটি পার্লার। ওদের কাছ থেকেও আপনি শুনতে পারবেন যে আমি কত পরিশ্রম করেছি। আর ওই অসুস্থতা তো অনেক বছর ধরে, এটা তো সবাই জানে, আমার এলাকার সবাই জানতো যে ওকে নিয়ে আমি ইন্ডিয়ায় দৌড়াদৌড়ি করতাম ট্রিটমেন্টের জন্য, কত টেনশনে থাকতাম, কত কষ্ট করে আমি কাজ করে সেই টাকাটা জমিয়ে আত্মীয় স্বজন থেকে হেল্প নিয়ে আমি যে ট্রিটমেন্টটা করেছি, এটা সবাই জানে, এলাকার সবাই। হ্যাঁ, আরেকটা বিষয়, মানে সে বলেছে, উল্লেখ করে বলেছে, মানে আপনার পরকীয়া সম্পর্কগুলোর মধ্যে, মানে এটা তারেক সাহেবের কথা, যে রাজীব নামে একটা ছেলের সাথে খুব ইন্টিমেসি আপনার, এবং হাতে নাতে নাকি আপনাদেরকে ধরেছে বাসার রুমে, এই ধরনের কথাগুলো বলেছে তারেক। আপনি কি বলবেন? আচ্ছা ভাইয়া, আমার কিন্তু বাড়িটা কিন্তু লোন নিয়ে করা হয়েছে, ব্যাংক লোন নিয়ে। হ্যাঁ, এখন ব্যাংকের কিস্তিটা আমার কিন্তু রুম ভাড়া যেটুকু পাওয়া হয় ওইটা দিয়ে আমার কিন্তু ব্যাংকের কিস্তি বলেন, আবার সমিতি থেকেও কিস্তি নেওয়া হয়েছে,
সেগুলো কিন্তু দিয়ে পরে ছেলের যে একটা স্কুলের খরচ, টিচারের খরচ, সংসার খরচ, ওর মেডিসিন খরচ, এত কিছু কিন্তু হয় না। তো দেখা যায় যে আমি আগে সবার আগে ভাতের চালটা না কিনে ওর মেডিসিনটা আগে কিনতাম। তারপরে যদি কিস্তির ব্যাপারটা একটা ডেট থাকে, ওই ডেটের মধ্যে তো কিস্তিটা দিতে হয়। তো তখন দেখা যায় কি কিস্তির টাকাটা শর্ট পড়ে, তখন ও আমাকে ফোর্স করে যে তুমি ম্যানেজ করো, তুমি ম্যানেজ করো, যাও কোনো ভাড়াটিয়ার থেকে চাও, এর তার কাছ থেকে চাও। হ্যাঁ, তো আমি বলতাম যে তাহলে তুমি একটু ম্যানেজ করো না, তুমি একটা মাস একটু দেখো না, প্রত্যেক সময়টা আমি চাই, সেই ধারটাও তো আবার পরিশোধ করতে হয় আমাকে পার্লারের কাজ করে, তুমি একটু দেখো না। এইভাবে অন্য ভাড়াটিয়ার কাছে, বিভিন্ন আশেপাশে লোকের কাছে, আমার মা বোনের কাছে ও চাইতে বলতো ধার। সেইভাবেই ধার ধার মানে চাওয়া হতো বিভিন্ন, আমার অনেক ভাড়াটিয়ার কাছেই আমি পেয়েছি, কখনো পেয়েছি কখনো পাইনি, বিষয়টা এমনই। আচ্ছা, ও ও একটা জিনিস বলেছে যে এর মধ্যে নাকি আপনার সাথে এত কিছুর পরেও আপনি পরকীয়া করেন, আপনি ওই যে রাজীবের উপর বেশি আপনার সিম্প্যাথি। রাজীবটাকে নিয়ে আপনি যদি কিছু বলেন, সে তো নাম ধরে বলেছে, তো আপনি নাম ধরে বলেছে। ও হচ্ছে বারবারই যে এরকম টাকা পয়সা চাইতে বলতো, ধার চাইতে বলতো। কার কাছে? হ্যাঁ, রাজীবের কাছ থেকে? বিভিন্ন ভাড়াটিয়ার কাছে, বিভিন্ন যার কাছে যখন যেই মাসে যার কাছে পাও। হ্যাঁ, আমার তো মেয়েও ছিল, মেয়েরাও ছিল, আর ওদের তো একটা ফ্যামিলি ছিল। অ্যাকচুয়ালি ওনার ওয়াইফের সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল। ওনার ওয়াইফ ছোট্ট একটা বাচ্চা ছিল, আসা যাওয়া করতো। জি জি, আচ্ছা, আসা যাওয়া করতো। হ্যাঁ, সেই হিসাবে আমি ওর ওয়াইফের সাথে কথা বলতাম, ওনার ওয়াইফের সাথে। ওনার সাথে আমার কখনো সরাসরি কোনোদিনও কথা হয় না, হয়ওনি কোনোদিন। এটা ও মানে আমার হাজবেন্ডের এটা একটা মানে সেদিনকার যে ঘটনাটা, হ্যাঁ, এত সিন ক্রিয়েট, এত চিল্লাচিল্লি নাম ধরে, মানে ওর একটা সাজানো ছিল যে ওইটা করবে, করে ঘটনাটা একটু বলেন না। উনি বলেছে রাজীবকে কোষে চড়ও মেরেছে। না, আমি হচ্ছে ছাদ থেকে কাপড় নিয়ে নামছিলাম, ও তখন সিঁড়ির মধ্যে আমাকে, মানে আমি কিছুই বুঝে উঠতে পারলাম না, ও সিঁড়ির মধ্যে কেন আমাকে মারধর শুরু করলো, আমাকে লাথি মারা শুরু করলো, চট থাপ্পড় মারা শুরু করলো, আমি কিছুই বুঝলাম না। আর দেখি ও মানে অকথ্য ভাষায় গালাগালি, চিল্লাচিল্লি, মানে লোকজন জড়ো করবে, আমি কিছুই বুঝে উঠতে পারলাম না। আমি তো ভাইয়া আসলে অসুস্থ থাকি। হ্যাঁ, আমি ওর ব্যবহারগুলো আমি হঠাৎ করে এভাবে নিয়ে মানে শুরু করেছি দেখে আমি কিছুই বুঝতে পারলাম না। পরবর্তীতে দেখি ও তারপর থেকেই বলা শুরু করেছে, আমি এত খারাপ ব্যবহার করি, তুমি যাও না কেন, তুমি চলে গেলে তো আমার ব্যবস্থা আমি করতে পারি, তুমি ডিভোর্স দাও না কেন। মানে এমন অবস্থা শুরু করলো। রুমে আসার পরে আমি পরে বাধ্য হলাম যে সাভার থানায় গিয়ে ওর নামে অভিযোগ করতে, যে আমি পারছি না ওর এই ব্যবহার। মানে রাজীবকে জড়িয়ে আপনার সঙ্গে খারাপ ব্যবহার শুরু করেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খারাপ ব্যবহার শুরু করেছে। যে আমি ছাদ থেকে যে কাপড়টা নিয়ে নামছি, আমার 2 মিনিট লেট হলো কেন, আমি কিন্তু সারাক্ষণ বাসায় থাকি আর পার্লারের কাজ। আচ্ছা, রাজীব যেহেতু বিবাহিত, রাজীবের বাচ্চা আছে, তো কিভাবে সম্ভব? মানে ও সে বললো যে আপনাকে মানে বাসায় দুজনকে হাতে নাতে ধরেছে, এটা তাহলে কেন বললো? এগুলো সম্পূর্ণ মিথ্যে কথা ভাইয়া, এগুলো সম্পূর্ণ মিথ্যে কথা বলেছে। আমার স্ত্রী যদি তার হাজবেন্ড পরকীয়া করে, ধরেন রাজীবের ওয়াইফও তো ছিল, তো রাজীবের ওয়াইফ বাচ্চা থাকাকালীন কিভাবে আপনাদের হাতে নাতে ধরে? উনি কিন্তু ভাষা তথ্য দিয়েছে। আর এছাড়া আর অন্য কোনো কিছুই না, যেটা বলছে সম্পূর্ণ। দেখেন, আমি কিন্তু সবার আগে এসেছি মিডিয়ায়, তাই না? আমি কিন্তু কথাগুলো বলেছি এবং সমস্ত পেপারস আমি দিয়ে, আমার কিন্তু সমস্ত মানে ডকুমেন্টস দিয়ে কথাগুলি বলা। ও যে মুখের কথাগুলো বলছে, ভিত্তিটা ও প্রমাণ দিতে পারবে একটা? না, ও তো কোনো মানে উনি তো কোনো প্রমাণ দেয়নি, জাস্ট উনি বলেছে যে আমি অনেক অসুস্থ, আমি হঠাৎ করে মিডিয়া দেখি যে আমার ওয়াইফ এই ধরনের অ্যালিগেশন গুলো এনেছে। তা আমি তো আসলে মোবাইলই টিপতে জানি না, আমি অ্যান্ড্রয়েড ফোন চালাইতে জানি না, সে আমাকে জুয়া রিলেটেড কিছু বলেছে, সে বাচ্চা থেকে শিখেছে, মানে এই ধরনের ঘটনা বলছে আর কি। সারাক্ষণ ভাইয়া ও মোবাইল নিয়ে থাকতো। আপনি আমার ছেলেও তো সারাক্ষণ বাসায়, হ্যাঁ, যতটুকু টাইম দেখে তোর বাপকে কোনো দিন মানে মোবাইল ছাড়া তো তাকে দেখেইনি, অলওয়েজ মোবাইল তার হাতে থাকতো। এমনকি ছেলেকে জিজ্ঞেসও করেছে, বাবা দেখতো এই গেমটা খেলে আমি কয় টাকা পেলাম। তারপরে যে রেহানা পারভিন নামে এক মহিলা, তার সাথে কথা বলেছে বলে আমার ছেলেকে দিয়ে ডিলিট করিয়েছে। ছেলে তো পরবর্তীতে আমাকে সব বলেইছে। হ্যাঁ, ও মোবাইল চালাতে পারেন, এগুলো সম্পূর্ণ মিথ্যে কথা। ও মোবাইল সারা দিন মানে দিন রাত 24 ঘন্টা, ও সকাল হওয়ার অপেক্ষা করতো যে কখন ফর্সা হবে আমি মোবাইল নেবো। সারাটা দিন মোবাইল, ওকে একটা কোনো কথা বলা যায় না। সে ইনকাম করতে চেয়েছে, মানে সে $1 ইনকাম করেছে, মানে এরকম ইনকাম করতে চায়, মানে এটাকে আপনি জুয়া বানিয়ে ফেলেছেন। মানে এটা একটা গেম খেলে পেয়েছে আমার ছেলে, বললো যে বাবা গেম খেলেছিল, ওইটা গেমের তো ভাইয়া অত নামটা আমি জানি না। এটা তো পরবর্তীতে আর কি যেটা আমি শুনলাম, যেটা এক ধরনের অনলাইন জুয়া। আর এলাকায় এই মানে ও অ্যারেস্ট হওয়ার পরে এলাকার আশেপাশে অনেকেই আমাকে বললো যে ও বলে মানে টুকটাক যতটুকু টাইম একটু বের হতো, মানে এলাকার কিছু বখাটে যে জুয়া খেলে এই টাইপের ছেলেদের সাথে নাকি ঘুরতো। হ্যাঁ, আমি এই মুহূর্তে নাম বলতে চাচ্ছি না। তো বলছে ওরা হচ্ছে বয়সে ভাইয়ার চেয়ে অনেক ছোট, তাদের সাথে ঘুরতো। তো তখন আমরা ভাবতাম যে ভাইয়া এদের সাথে কেন করে, এরা তো ভালো না, এরা তো জুয়া টুয়া খেলে,
নেশা টেশা করে, এদের সাথে কেন ঘোরে। এগুলো ভাইয়া আসলে আমি আগে কিছুই জানতাম না। ও অ্যারেস্ট হওয়ার পর এগুলো আমি সবার এতদিন তো হচ্ছে যে সে মানে এগুলো নিয়ে কথা বলেনি, বা আপনার এই কথা বলার অনেক দিন পরে এসে এইগুলো মিডিয়াতে বললো। তো আমার কথা হচ্ছে যে আপনার হাজবেন্ডকে আপনি যত কিছুই হোক, আপনি ভালোবেসে হোক, আপনার জীবন দিয়ে হোক, আপনি তো তাকে একটা কিডনি দিয়েছেন। হ্যাঁ, সে বলেছে সে ফ্ল্যাট লিখে দিয়েছে, মানে কিডনি দেওয়ার অনেক আগে, এবং অনেক বেশি কিছু টাকাও আপনাকে দিয়েছে। তো এইগুলা বলছে, তো মানুষজন এখন এই অ্যালিগেশনটা বলছে যে আপনি নাকি কিডনি দিয়েছেন। কেন দিয়েছেন? আপনাকে এসব টাকা পয়সা দিয়েছেন, এবং তার নাকি জায়গা জমি এগুলো আপনার নামে লিখে দিয়েছে, সেজন্য মানে দিয়েছেন, এটা মানুষ বলছে। না ভাই, এটা সম্পূর্ণ মিথ্যে কথা, এটা সম্পূর্ণ মিথ্যে কথা। শুনেন, আচ্ছা, তাদের কাছ থেকে আপনি কি পেয়েছেন এখন পর্যন্ত? তাদের কাছ থেকে আমি কিছুই পাইনি। আমাদের যে 19 বছর 14 ফেব্রুয়ারিতে শেষ আমার ফ্যামিলি, হ্যাঁ, আমার সংসার বিষে পড়েছে। এর মধ্যে আমি ওর কাছে কিছুই পাইনি। আমি খালি দিয়েই এসেছি ভাইয়া। আমি একটা মানুষকে চিপড়ে নিংড়ে যে নিতে পারে, ও সেইভাবে খালি আমার কাছ থেকে নিয়েই গেছে। আপনি ওকে জিজ্ঞেস করবেন আমার ছেলের স্কুলের বেতন কত, ও বলতে পারবে না। আপনি জিজ্ঞেস করবেন আমার ছেলের টিচারের বেতন কত, ও টিচার রাখতে চায় না। আমার ছেলের 2টো পা নকমিস প্রবলেম হয়েছিল, আমার ছেলের 2টো পা অপারেশন করতে হয়েছিল। এক একটা পায়ে 7.5 লাখ করে টাকা লেগেছিল। আমি দিল্লি অ্যাপোলোতে আমার ছেলেকে নিয়ে করেছিলাম। আমার টুকটাক গয়নাগাটি বিক্রি করে, আমার আত্মীয় স্বজন থেকে আবার হেল্প নিয়ে, হ্যাঁ, এইভাবে করে আমি আমার ছেলেটার পা অপারেশন করেছিলাম এক এক করে। হ্যাঁ, তখন যখন ডাক্তার বললো যে আমার ছেলের পা দুটো অপারেশন ছাড়া সোজা হবে না, তখন ও বলেছিল যে আমি এটা করাবো না। তো ডাক্তার বলে দিয়েছিল যে না করালে আমার ছেলে যে কোনো সময় হুইল চেয়ারে চলে যাবে। তো আমি বললাম যে এটা তো আমাদের একটাই ছেলে, এটা তো মেনে নেওয়া যায় না, কি করা যায়। ও আমাকে উত্তর দিয়েছিল, ডাক্তার তো বলেছে হুইল চেয়ারেই যাবে, মারা তো আর যাবে না, আমাদের ছেলে থাকুক এইভাবে, আমি পারবো না, আমাদের তো টাকা পয়সা নেই, আমি পারবো না অপারেশন করতে। তখন আমি ওকে বললাম যে তুমি একমাত্র ছেলেকে বাপ হিসাবে হুইল চেয়ারে যেতে দেখতে পারবা, কিন্তু আমি মা হিসাবে পারবো না। তখন আমি আবার যুদ্ধ করলাম, এটা আমাদের অপারেশনের পরের কথা। তারপরে আমি আবার যুদ্ধ করলাম, লোকজনের কাছ থেকে, আত্মীয় স্বজনের কাছ থেকে হেল্প পেলাম। আমার গয়নাগাটি টুকিটাকি যা ছিল, আমার সমস্ত বিয়ের গয়না থেকে শুরু করে সবই তো আমার হাজবেন্ডের পিছনে শেষ, অনেক আগেই শেষ। ও ফোর্স করে করে নিয়ে নিত, জোর করে নিয়ে নিত। তো ওগুলো বিক্রি করে আমি আমার ছেলের যে একটা একটা করে পা অপারেশন করলাম। আপনি ওকে জিজ্ঞেস করে দেখবেন, ওর পরনে যেই টি শার্টটা পরে ও অ্যারেস্ট হয়েছে, টি শার্টটার দাম কত, কোন মার্কেট থেকে কিনেছে, ওর পায়ের জুতোটা কোথা থেকে কিনেছে, কিচ্ছু বলতে পারবে না ভাইয়া। মানে একটা হাজবেন্ড একটা বউকে যেভাবে পালে, আমি হাজবেন্ড হয়ে ওকে বউয়ের মতো করে পেরেছি। ওটা থেকে আমি কিচ্ছু পাইনি, কিন্তু আমি বিনিময়ে একটু ভালোবাসা, একটু ভালো ব্যবহার চেয়েছিলাম। বারবারই ওর ব্যবহার এত খারাপ হতো, আমি খালি নিজে সান্ত্বনা দিতাম যে হয়তো আমার ভুল হচ্ছে, ও হয়তো ঠিক হয়ে যাবে। ও যখন চিন্তিত গুলো করতো, চিল্লাচিল্লি করতো, আমি নিতে পারতাম না, আমি চুপ মেরে থাকতাম যে হয়তো ঠিক হয়ে যাবে, থাক, চিল্লাচিল্লি করে হয়তো ঠিক হয়ে যাবে, এই ভেবে ভেবে আমি চুপ করে থাকতাম। 15 দিন আপনি আশেপাশে যাবেন, জিজ্ঞেস করে দেখবেন আমার গলার সাউন্ড কখনো কেউ শোনেনি যে আমরা ঝগড়া করছি বা কিছু। হ্যাঁ, ওর গলার সাউন্ড শুনেছে, অনেকবার শুনেছে। ও জোরে জোরে চিল্লায়, ছোট লোকের মতন গালাগালি করে। ছেলেটা আমার আতঙ্কে থাকে, ভয় পায় দেখে আমি আরো চুপ মেরে থাকতাম যে না, আমার বাচ্চাটা ভয় পায়। ছেলেটা কি আপনার সঙ্গে আছে? জি, ছেলে আমার সাথেই থাকে, আমার কাছেই আছে। আচ্ছা আচ্ছা, ওই যে বাড়িটা, হ্যাঁ, ওই যে দিব্য ভিলা যেটা আপনার যেখানে, ওখানে এই বাড়িটা এখন কার নামে? আচ্ছা, এই বাড়িটা যখন ভাইয়া করা হয়, তখন হচ্ছে বাড়িটা করতে লেগে টাকা পয়সা শর্ট পড়ে। তখন আমার ফিক্স ছিল কিছু টাকা, হ্যাঁ, 10 লাখের মতন আমার ফিক্স, 10 লাখের মতো ফিক্স ছিল। সেইটা আমি ভেঙে ফেললাম, লস দিয়ে ভেঙে ফেললাম, কারণ বাড়ি তো শেষ দিতে হবে। হ্যাঁ, তো তারপরে আমার মা পেনশনে গেল, জাহাঙ্গীরনগরে চাকরি করতো, তো ওখান থেকে পেনশনের টাকা দিল, যেহেতু বাড়িটা শেষ করতে হবে। আচ্ছা, আমার আব্বু পরবর্তীতে পেনশনে গেল, সেখান থেকেও টাকা দিল। তারপরে আমার আব্বু জমি বিক্রি করলো, সেখান থেকেও টাকা দিল। এবার আমার তখন গয়নাগাটি, তখন তো আর আমার ছেলের পায়ের অপারেশন বা আমাদের অপারেশনের কোনো গয়নাগাটি যা ছিল সেটা বিক্রি করলাম। বিক্রি করে সেই বাড়ির মধ্যে আমার দেয়া হলো, হ্যাঁ, দিয়ে বাড়িটা কমপ্লিট করা হলো দোতলা পর্যন্ত। এবার স্বাভাবিকভাবেই যখন এতগুলো টাকা আমি দিলাম, তখন আমার মাথায় অত কিছু ধরেনি। আমার আত্মীয় স্বজন, আমার মা বোন সবাই বললো যে যেহেতু আমরা এতগুলো টাকা দিয়ে বাড়িটা কমপ্লিট করলাম, তাহলে কিছু তো অন্তত আমাদের মেয়েকে দাও। তখন আর কি ও নিজে থেকে, হ্যাঁ, দোতলার 2টো ইউনিট আমার নামে লিখে দেয়, কি করে দেয়। আচ্ছা, এই পর্যন্ত থাকলো। এবারে এই যে গত বছর আমরা ওই যে ব্যাংকের থেকে লোন নিলাম, ঠিক আছে, ব্যাংকের থেকে লোন নিলাম পুরো বাড়ি মর্গেজ রেখে, ব্যাংকের কাছে পুরো বাড়ি মর্গেজ রেখে লোনটা নিয়ে আমি 3 তলাটা কমপ্লিট করলাম। 3 তলাটা যখন কমপ্লিট করতে যাই, শেষের দিকে গিয়ে আমার টাকা আবার শর্ট পড়ে যায়।
পড়ে যাওয়ার পরে আমি সমিতি থেকে আবার কিছু টাকা লোন তুললাম, তুলে নিয়ে কোনো রকম শেষ দিলাম। এখনো অনেক কাজ বাকি, যেমন ছাদের যে গাঁথনি সাইডের, হ্যাঁ ওইটা বাকি, কারণ ওইটা দিতে পারছি না দেখে আমার সিঁড়িতে পানি পড়ে বৃষ্টি পড়লে। তারপরে ইউনিটের যে মেইন দরজা সেগুলো বাকি, প্লাস্টার বাকি, বিভিন্ন টুকটাক কাজ বাকি। তারপরও মনে করেন যে ওখানে ভাড়াটিয়া অ্যাডভান্স দিয়েছিল তো উঠবে দেখে কোনো রকম শেষ করতে হবে দেখে আমি আবার সমিতি থেকে লোন নিয়ে ওটা কমপ্লিট করলাম। তো পুরো বাড়িটা এখন ব্যাংকের কাছে মর্গেজ রাখা আছে, আর আমাকে প্রতি মাসে ব্যাংক কিস্তি দিতে হয় এবং ওই সমিতির কিস্তি দিতে হয়। আচ্ছা, ওর এখন কি আছে, মানে তারেকের এখন কি সয় সম্পত্তি আছে? ওর কিছুই নাই। আমি বিয়ের পরে তো শুনেছিলাম ওর দেশে জমি ছিল, সেগুলো সব বিয়ের 1 বছরের মধ্যেই সব বিক্রি করে দিয়েছিল। হ্যাঁ আচ্ছা, তারপরে কনমাতে আমাদের সাভারে কনমা আমার যে বাড়ি তার পাশেই ওর আরো জমি ছিল 60%, ও সেটাও বিক্রি করে দিয়েছিল এবং ওর ভাইকেও দিয়ে দিয়েছিল ওখান থেকে জমি। ওর ভাইও বিক্রি করে দিয়েছিল, ও বিক্রি করে দিয়েছিল। ঠিক আছে, মানে এখন তার কিছুই নেই। এই যে এই জমিটুকু, এই যে এখন বাড়িটা আছে আর এই জমিটুকু, এটা ছাড়া আর কিছুই নেই।